শ্বশুর বাড়িতে তুমি কতটা সম্মান পাবে সেটা নির্ভর করে তোমার স্বামীর রোজগারের উপর। একই বাড়িতে দেখছো তোমার যাকে সবাই মাথায় তুলে রাখছে, অথচ তোমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। তার একটাই কারণ, তার অন্যান্য ভাইদের তুলনায় তোমার স্বামীর ইনকাম কম। একটা সময়ের পর মা বাবার ভালোবাসা নির্ভর করে ছেলে মেয়েদের ইনকামের উপর। তাদের কাছে মনে হয় যে এই ছেলের পাওয়ার বেশি, টাকা বেশি, এই ছেলে হয়তো আমাকে শেষ বয়সে দেখবে, তাই সারাক্ষণ তারা সেই ছেলের মন যুগে চলার চেষ্টা করে। আর বাকি সন্তানদের তারা সেইভাবে পাত্তাই দেয় না। আবার সেই সব মা বাবারাই কথায় কথায় জ্ঞান দেবে যে মা বাবাদের কাছে সব সন্তানরা সমান, কিন্তু তাদের কর্মে সেটা কখনো প্রকাশ পায় না। আর শুধু সেই সব মা বাবাই কেন, অনেকেই বলবে যে মা বাবার কাছে সব সন্তানরা সমান হয়, মা বাবা সকল সন্তানকে সমান নজরে দেখে। আগে না, এই কথাটা পুরোপুরি সত্যি না। আমি এত জোর গলায় বলতে পারছি তার কারণ আমি নিজেই তার ভিকটিম। আমি শ্বশুর বাড়িতে দেখতাম আমার শ্বশুরমশাই যখন বাজার থেকে ভালো ভালো ফল নিয়ে আসতো, আমার শাশুড়ি মা তার বড় ছেলের ঘরে গিয়ে দিয়ে আসতো, অথচ আমার হাজবেন্ড তার সামনে থাকলেও একবার খেতে পর্যন্ত বলতো না। কখনো কখনো যদি বিকেলে স্পেশাল কিছু বানানো হতো, তার অন্যান্য দুই ভাইদের সমান করে তাদের ঘরে দিয়ে আসা হতো, অথচ আমার হাজবেন্ডের জন্য রাখাই হতো না। অথচ বাড়ির কাজের দায়িত্ব আমার হাজবেন্ডের ঘাড়েই কিন্তু বেশি ছিল। এরপরেও তোমরা বলবে মা বাবার কাছে সব সন্তান সমান। আসলে না, এই দুনিয়ায় কোনো সম্পর্কই স্বার্থ ছাড়া নেই। প্রতিটা সম্পর্কই গিভ অ্যান্ড টেক পলিসি। সেই সম্পর্ক মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, বা স্বামী স্ত্রীর সম্পর্ক, বা ভাই ভাই সম্পর্ক, বা ভাই বোনের সম্পর্ক, বা যেই সম্পর্কই হোক না কেন, গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়া কিছুই। এখন অনেকেই হয়তো আমার এই কথাটা মানতেই চাইবে না। যারা মানতেই চাইবে না তারা আসলে এই দুনিয়াটার কিছুই দেখোনি। বিয়ে করোনি, বিয়ে করো, তারপর দেখবে তোমার চেনা মা বাবা কেমন তোমার অপরিচিত হয়ে উঠেছে, তুমি চিনতেই পারছো না। নিজের কমফোর্ট জোনে থেকে অনেক বড় বড় কথা সবাই বলতে পারে, বাইরে বেরিয়ে দুপা হেঁটে দেখো, যখন হোঁচট খেয়ে পড়ে যাবে তখন দেখবে কেউ নেই তোমার পাশে, উঠে তোমাকে একাই হাঁটতে হবে। আসলে আমি বিয়ের পর থেকে এমন মা বাবা দেখে নিয়েছি যে আমার মা বাবা সম্পর্কে ধারণাই পুরো পাল্টে গেছে। এরপরে তোমরা যে যা আর কিছু বলতে আসো, তবে এটা বলো না যে মা বাবার কাছে সমস্ত সন্তান সমান। তবে আমি এটা বলছি না যে পৃথিবীর সমস্ত মা বাবা এরকম, ব্যতিক্রম তো অবশ্যই আছে। আসলে কিছু কিছু মা বাবা তার কোনো এক সন্তানকে এত ভালোবাসে যে সেই সন্তান যদি বিষ দিয়ে বলে মা বাবা এটা অমৃত খেয়ে নাও, তো তারা বোধহয় চোখ বন্ধ করে সেটা অমৃত ভাবে খেয়ে নেবে। আর অপর এক সন্তান যদি সত্যি সত্যি ভালোবেসে অমৃত নিয়ে আসে, তাহলে সেটা বিষ বলে রিজেক্ট করে দেবে। আর আমার এই কথাগুলো শুধুমাত্র সেই সব মা বাবাদের জন্যই ছিল, তো বাকিরা গায়ে মেখে। আসলে আমি এমন একটা মানুষ, মানে প্রথমে যাকে ভালোবাসি, একেবারে মন দিয়ে ভালোবাসি, সে যদি আমাকে কথায় কথায় খোটাও মেরে দেয়, মানে নেগেটিভ কথাও বলে দেয়, তবে আমি সেটা পজিটিভ ভাবে ভেবে মানে নিয়ে নিই, কোনো কিছু মনেই করি না। তবে ধীরে ধীরে আমি সেগুলো বুঝতে পারি। আর যদি আমি একবার কারো থেকে মুখ ফিরিয়ে নিই, মানে বুঝে যাই যে সে আমাকে অপমান করছে কথায় কথায়, তবে আমি আর তার দিকে মুখ ফিরেও তাকাই না। হয়তো তখন কোনো উত্তর দিই না, কিন্তু তার সঙ্গে আমি দূরত্ব বাড়িয়ে নিই। আসলে আমার সেলফ রেসপেক্টটা এতই পরিমাণে বেশি যে যদি মনে হয় যে এখানে আমাকে ছোট করা হচ্ছে, তো সেইখানে আমার আর কোনো কথা বলতে ভালোই লাগে না। আর তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকে মহাদেবের পুজো করতে, আসলে এটা হলো শিবরাত্রির রাতের ভিডিওটা আজ দেবো কাল দেবো করে এডিট করা হয়ে উঠছিল না, তো ফাইনালি আজকে এডিট করলাম। এবার আমার হাজবেন্ড যখন ব্যাঙ্গালোরে হসপিটালে ভর্তি ছিল, অপারেশন থিয়েটারে ছিল, তখন আমি বাইরে বসে বসে মহাদেবের কাছে মানত করেছিলাম, আমার হাজবেন্ডকে তুমি সম্পূর্ণভাবে সুস্থ করে দাও, তাহলে এবার শিবরাত্রিতে আমি সারা রাত জেগে 4 প্রহর মেনে, মানে শাস্ত্র মেনে তোমার মাথায় জল ঢালবো বা তোমার পুজো করবো। তো আমি কিন্তু সেইটাই করছি। আমি শিবরাত্রিতে এবার সারা রাত জেগেছিলাম, একটু সময়ের জন্য বা 1 সেকেন্ডের জন্যও কিন্তু আমি 2 চোখের পাতা এক করিনি। আর শুধু আমি একা না, আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার হাজবেন্ডও সারা রাত জেগেছিল। আমি পঞ্জিকাতে দেখেছি যে যেভাবে লেখা আছে মহাদেবের পুজো করতে হয় শিবরাত্রিতে সারা রাত, আমি কিন্তু সেইভাবে করার চেষ্টা করেছি। তবুও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি মহাদেবের কাছে সেজন্য ক্ষমাও চেয়ে নিয়েছি। এটা হলো আমাদের পাড়ারই শিব মন্দির। আর এখন যে আমি শিবের মাথায় জল ঢালছি, জল বলা ভুল হবে, শেষের প্রহরে হয়তো বা ঘি মধু কিছু একটা ঢেলেছিলাম। তো যাই হোক, এটা কিন্তু শেষের প্রহর ছিল, আর সেই জন্য মন্দির একেবারে ফাঁকা ছিল, কেউই ছিল না। আর এখন এখানে আমি প্রসাদ নিচ্ছিলাম, আর বাইরে শুধু ক্লাবের কয়েকজন ছিল, তারা আমাকে নিজেই তুলে নিতে বললো। আসলে আমাদের পাড়ারই মন্দির, আমাকে সবাই চেনে, সেই জন্য বলছিল তুমি নিজেই তুলে নাও। তো দেখো এখানে আমি প্রসাদ নিয়ে নিচ্ছিলাম, আর আমার 2 হাতে প্রসাদ দেখতে পাচ্ছ, তার কারণ এক হাতে ছিল খিচুড়ি আর এক হাতে লুচি ফল এইসব ছিল। তো আমি প্রসাদ নিয়ে বাড়ি আসছিলাম, আর এটা কিন্তু একেবারে ভোর হয়ে গেছে, আর বাড়ি এসে কিন্তু আমি একটু ঘুমাই। চারিদিকে দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, দিনের বেলা কিন্তু এগুলোতে মানুষ গম গম করে, আর এখন একেবারে ফাঁকা। আর এখন আমি বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে বা একটা ফল খেয়ে উপোসটা ভাঙবো। আসলে মহাদেবের ওইখান থেকে আমি আগে একটা ফল নিয়েছিলাম, সেই ফলটা খেয়ে আমি উপোসটা ভাঙবো, আর তারপরে যা যা বাসি কাজ হয় সেগুলো করে আবার স্নান পুজো করে রান্না করে। তার কারণ সকাল 9টার মধ্যে আমার আবার পারণ আছে, তো একেবারে পারণ টারণ করে সেই সকাল 10টা-11টার দিকে ঘুমিয়ে যাবো। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।